রিকারেন্ট ইউরিন ইনফেকশন হওয়ার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে, সেটি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। দেখেন, রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন সাধারণত আমরা অনেকগুলো কারণে হতে পারে। যাদের বিশেষ করে প্রস্রাব জমে থাকে এবং প্রস্রাব করার প্রবণতাটা তার অনেক কম। অনেকেই আছেন যে প্রস্রাব ধরে রাখেন, বিশেষ করে আমাদের যারা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, তা মায়েরা যখন যান স্কুলে, তারা দীর্ঘক্ষণ কিন্তু তাদের ওই অন্যদের বাচ্চাদের জন্য ওয়েট করছে। এবং আমরা দেখেছি যে স্কুল গোয়িং বাচ্চা যারা, তারাও কিন্তু একই কাজ করছে, যে তারা কখন বাসায় যাবে তারা প্রস্রাবটা ধরে রাখছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব ধরে রাখাই মিনস হলো যে ইনফেকশনের আপনাকে ইনভাইট করা, আরেকটি ইনফেকশনকে ইনভাইট করা। এবং যাদের প্রস্রাব সরুনালিত হয়, যাদের প্রস্রাবটা জমা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। অথবা যাদের ধরেন, যেটা আমি বলছিলাম যে স্টোন ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে হতে পারে। অন্যান্য নানাবিধ কারণে কিন্তু এই ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হবে যে কী কারণে সেটি হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা ইউরিনের পরীক্ষার পাশাপাশি আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম করে দেখি যে আমরা তার কী পরিমাণ প্রস্রাবটা জমা থাকে। এবং সেক্ষেত্রে আমরা ইউরোফ্লোমেট্রি করে দেখি, ইউরোফ্লোমেট্রি করলে যে প্রস্রাবের তার গতিটা কীরকম, সেখানে কোনো সমস্যা হচ্ছে কি না, সেখান থেকে কিন্তু আমরা হতে পারি। এবং আপনারা জানেন যে আরও অনেক কারণে এরকম হয়। এবং বিশেষ করে মেয়েদের যদি বাথরুমের রাস্তার পানিটা যদি প্রস্রাবের রাস্তার দিকে বারবার চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে। এবং তারা যে বিশেষ মেয়েদের ক্ষেত্রে মনে হয় এই এডুকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু এটা বলে থাকি যে বিশেষ করে যারা স্কুল গোয়িং, যারা স্কুলের বাচ্চারা আছেন, যারা একটু বয়স হচ্ছে ক্লাস 5-6 পরেই, বিশেষ করে মেয়েদেরকে এই ব্যাপারে ক্লাসেই কিন্তু এদেরকে এটা লার্নিং করা উচিত, টিচিং করা উচিত। এবং আপনাদের তারা যদি এটা জানতে পারেন যে কী কারণে হচ্ছে, তাহলে কিন্তু তারা এই ধরনের কাজগুলোকে তারা বিরত থাকবেন। এবং সেক্ষেত্রেই আপনি দেখা যাবে যে ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে আসবে। প্রোস্টেট গ্ল্যান্ড যাদের বড় হয়ে যায়, তাদেরও কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যাটা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হতে পারে বা কি করণীয়? ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, একটা যে অল্প বয়সের বাচ্চাদের কিন্তু এটা হতে পারে। বিশেষ করে যে ফাইমোসিস ডেভেলপ করে যাদের, সেই ক্ষেত্রে প্রস্রাব জমা থাকে, সেক্ষেত্রে হতে পারে। কিংবা বড় মিডল এজ যারা আছেন, তারা আপনারা জানেন যে প্রায় ইউরিথ্রাইটিস ডেভেলপ করে এবং তাদের মাল্টি এক্সপোজারের কারণে তাদের সেক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রস্রাবের রাস্তায় পুঁজ যায় এবং সেক্ষেত্রে তাদের ইনফেকশন হয়ে থাকে। এবং বড়দের ক্ষেত্রে দেখা যায় যে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট থাকে, তাদেরও কিন্তু এই প্রস্রাবটা কিন্তু ঘন ঘন প্রস্রাব হয় এবং পিভিআর বেশি থাকে, প্রস্রাবটা মূত্রথলিতে বেশি জমা থাকে, সেক্ষেত্রে কিন্তু রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তাহলে আমাদের যার যেই কারণে হচ্ছে, সেই কারণটাকেই আপনাকে কিন্তু রিমুভ করতে হবে। এবং বড়দের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ডের কারণে যদি ইনফেকশন হয়ে থাকে, লোয়ার ইন্ট্রাক্ট সিমটম ডেভেলপ করে বারবার, সেক্ষেত্রে আমাদের যে চিকিৎসা, মেডিকেল থেরাপি যেটা আমরা দিই, সেই মেডিকেল থেরাপি দিলে যদি সে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। যদি ভালো না হয় এবং আরও কিছু কাজ থাকে, যেমন কমপ্লিকেশন ডেভেলপ করে, সেক্ষেত্রে কোনো সময় দেখা যাচ্ছে যে রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেখান থেকে স্টোন ডিজিজ ফর্মেশন হয় বা হার্নিয়া ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন বলি যে সেটাকে সার্জারির প্রয়োজন হতে পারে। সার্জারির পরবর্তী সময়টাতে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি সার্জারি করলাম, এখন কি আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো কিনা? স্বাভাবিকভাবে আমরা বলি যে একটি কমপ্লিকেশন হলেই তো আমরা সাধারণত সার্জারিতে যেয়ে থাকি। সার্জারিতে যাওয়ার উদ্দেশ্য তো সেই জন্য তার স্বাভাবিক লাইফটাকে আগের মতো অনেকাংশে নিয়ে আসা, এবং সেটা হয়। এবং সেটা কিন্তু আপনি অনেক দিন ভালো থাকেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তো ধরেন যে প্রোস্টেট গ্ল্যান্ডের যদি আপনি অপারেশন করেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু এক সময় কিন্তু অনেক দিন ভালো থাকেন এবং আবার সেটা কিন্তু এনলার্জমেন্ট হতে পারে। এবং সেটা ন্যাচারাল ওয়েতেই হয়। এটা কিন্তু এরকম কারণ না যে সার্জারির কারণে সেটা হয়েছে, ব্যাপারটা তা নয়। এবং আপনি যাদের স্ট্রাকচার ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার রিকারেন্ট স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, সেটাও কিন্তু আপনার ন্যাচারাল কারণে হয়ে থাকে। এবং সেটা আমরা কিছু নিয়ম কারণ বলে দিই, যদি সেই নিয়মটা নিয়মিত ফলো করে না করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আবার ডেভেলপমেন্ট হতে পারে। তবে এটা কিন্তু সার্জারি করার কারণে তার যে ওই সমস্যাটা আবার হচ্ছে, ব্যাপারটা তা না। সুতরাং সার্জারি তার যেই করুক না কেন, সার্জারিটা সে আন্তরিকভাবেই করেন, সে প্রপারলি সেই চিকিৎসাটাই দিয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে প্রোস্টেট গ্ল্যান্ড যদি এনলার্জমেন্ট হয় একবার, তার কিন্তু হতে পারে। আবার যদি স্টোন ডিজিজ, যার একবার স্টোন হয়, তার কিন্তু সারা জীবন তার কিন্তু স্টোন হতে পারে। সুতরাং সেক্ষেত্রে আপনি স্টোনের একবার চিকিৎসা করলেন, আবার কিছুদিন পরে দেখা গেলো যে রিকারেন্ট স্টোন ডিজিজ নিয়ে সে কিন্তু আমাদের কাছে আসলেন। তখন সে কিন্তু বলেন যে স্যার, আমি তো 2 বছর আগে অপারেশন করলাম, আবার কেন আমার এটা হলো, বা 4 বছর আগে আমি অপারেশন করেছি, আবার কেন হলো। তা এই জন্য ডাক্তারদেরকেও কিন্তু প্রপার কাউন্সেলিং রোগীকে করতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে যে আপনার এই রোগটা হয়েছে, আপনার এই চিকিৎসা, তবে এই রোগটা কিন্তু আবারও আপনার ভবিষ্যৎ হতে পারে। সেই জন্য আপনাকে এই ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, এই ধরনের নিয়মাবলী আপনাকে চেঞ্জ করতে হবে এবং এই ধরনের খাবার আপনাকে খেতে হবে। ফলোআপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।